সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেলের আজকের পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের অধ্যায় 13 এর সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারার যে সূত্রগুলো আছে এবং এখানে যে ধারাগুলো আছে সেগুলোর প্রমাণ। আজকের ক্লাসটা অনেক মজার হবে যদি তুমি এখান থেকে মজা নিতে জানো। তো আজকে আমরা সেই মজাটাই নিতে চেষ্টা করব। কথা না বাড়িয়ে আলোচনায় ঢুকে পড়ি। আমরা প্রথমে সমান্তর দ্বারার n পদের সমষ্টির যে সূত্র n/2 twice a প্লাস n-1 into d এই সূত্রটা প্রমাণ করব। সেই সূত্রটা প্রমাণ করার আগে আমরা কিছু কথা বলে নিই। এটা একটা সমান্তর দ্বারা। নিশ্চয় তুমি আমার আগের পর্বগুলো দেখার পর বুঝতে পেরেছো এটা একটা সমান্তর দ্বারা। এই যে দ্বিতীয় পদটিকে আমরা যদি পরপর দুইটা পদ নিই, কেমন? এইটাকে আমরা পরবর্তী পদ বলবো, এটাকে পূর্ববর্তী পদ বলবো। এটাকে পরবর্তী পদ, এটাকে পূর্ববর্তী পদ, এইটাকে পরবর্তী পদ, এটাকে পূর্ববর্তী পদ। বিয়োগ দিলে 9 থেকে 7 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, 5 থেকে 3 গেলে 2। সুতরাং এটা সমান্তর দ্বারা। এগুলোকে আমরা রিয়েলাইজ করি, কেমন? তো তোমাকে যদি বলি প্রথম পদ, তুমি কি বলবে? যে স্যার 3, অবশ্যই। যদি বলি দ্বিতীয় পদ তাহলে কি 5, যদি বলি তৃতীয় পদ তাহলে হবে 7। আমরা ধারার ধারা তো হচ্ছে কাকে বলে? যে অনুক্রমের পদগুলোকে যোগ চিহ্ন দ্বারা যোগ করলে তারাই হয় ধারা। অনুক্রম কাকে বলে? কিছু সংখ্যা অথবা রাশিকে যদি আমরা একটা নিয়মে সাজাই, একটা নির্দিষ্ট নিয়মে সাজাই, তখন সেই সংখ্যা বা রাশিগুলোকে একত্রে কি বলছি? অনুক্রম। তার মানে এইটা যেহেতু একটা অনুক্রম, তাহলে এই যে সংখ্যাগুলো সেজেছে 3, 5, 7, 9, এখানে একটা নিয়ম আছে। নিয়মটা কি? তুমি দেখো, তুমি প্রথমে শর্ট করে পারবে না, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করো, তুমি পারবে। এটা হচ্ছে, দেখো, 1 থেকে 1 গেলে 0, 0-এর সাথে 2 গুণ করলে 0, 3, 3। এটা কত? 3, তারপর 2 - 1 into 2। তো দেখো কি হয়েছে। আচ্ছা, আমি এটার কথা পরে বলছি, কি লিখছি এটা পরে বলছি। 3 - 1, 2। একটু দেখো তো, 3 থেকে 1 গেলে 2, 2 দুগুণা 4, 4 - 3 = 7। 2 থেকে 1 গেলে 1, 1-এর সাথে 2 গুণ করলে 2, 2-এর সাথে 3 যোগ করলে 5। 1 থেকে 1 গেলে 0, 0-এর সাথে 2 গুণ করলে 0, 0-এর সাথে 3 যোগ করলে 3। তাহলে তো তুমি দেখি এইটা অনুসারে চতুর্থ পদ কি বলতে পারো? এদিকে না তাকাইয়া 3, 4 - 1 into 2 হয়েছে কিনা দেখো। 4 থেকে 1 গেলে 3, 3 দুগুণা 6, 6 - 3 = 9। তাহলে এই যে এখানে এটা হচ্ছে এখানে প্রথম পদ। এই যে ডিটা হচ্ছে সাধারণ অন্তর, কেমন? এবং n হচ্ছে, এই যে তুমি খেয়াল করে দেখো তিনটাতে, এটাতে 1, এটাতে 2, এটাতে 3, এটাতে 4। দেখো চতুর্থ পদে 4 হয়েছে, তৃতীয় পদে 3 হয়েছে, দ্বিতীয় পদে 2 হয়েছে, প্রথম পদে 1 হয়েছে। তার মানে কি? কোনো একটা পদ কিভাবে বের করতেছ? প্রথম পদের সাথে যোগ যত নম্বর পদ, চতুর্থ পদ, বিয়োগ 1 ইন্টু সাধারণ অন্তর। অর্থাৎ ব্যাপারটা এমন হয় না যে আমি যদি এটাকে সূত্র প্রকাশ করতে চাই, n-তম পদ সমান 1, আমরা কিন্তু প্রথম পদকে কিন্তু আমরা a দিয়ে প্রকাশ করি, সাধারণ অন্তরকে কিন্তু আমরা d দিয়ে প্রকাশ করি, আর পদ সংখ্যাকে কিন্তু আমরা কি দিয়ে প্রকাশ করি? n দিয়ে। তাহলে শুরুতে এই যে 1, 2, 3, 4, n-তম পদ হলে এখানে n-1 into d। এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে, তাহলে আমরা সূত্রটার প্রমাণ করতে পারবো। আর সমান্তর দ্বারা বোঝার জন্য এটাও বোঝা খুব জরুরি। তাহলে n-তম পদ কিভাবে নির্ণয় করে? সমান্তর দ্বারার প্রথমে প্রথম পদ যোগ কত নম্বর পদ? 100 নম্বর পদ হলে 100, বিয়োগ 1 ইন্টু সাধারণ অন্তর। অর্থাৎ এইটা প্রথম পদ, এটা হচ্ছে কততম পদ? কততম পদ, বিয়োগ 1 ইন্টু সাধারণ অন্তর। অর্থাৎ সমান্তর দ্বারার সাধারণ পদ বের করতে হলে প্রথমে লাগবে প্রথম পদ, তারপরে লাগবে যোগ
কয় নম্বর পদ বিয়োগ 1 ইন্টু সাধারণ অন্তর। তাহলে আমরা nতম পদ। এবার আমরা সূত্রটার প্রমাণে যাই। কোন সমান্তর দ্বারার প্রথম পদে, একটা সমান্তর দ্বারা তার প্রথম পদে সাধারণ অন্তর ডি, n পদের সমষ্টি, পদ সংখ্যা n, সমষ্টি সামেশন অফ n হলে প্রমাণ করো যে সামেশন অফ n ইকুয়াল টু n/2 ইন্টু 2ic প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অর্থাৎ সমান্তর দ্বারার সূত্রটাই আমরা প্রমাণ করব। চলো প্রমাণ করি। আমরা এই উদাহরণটা রাখবো, এই সূত্রটা আমাদের লাগবে, তাহলে আমরা প্রমাণ করে ফেলতে পারবো। এটা পরীক্ষায় আসে, এটা ঢাকা বোর্ডে একবার এই প্রমাণটা এসেছিল। কোন সালে এসেছিল আমার মনে নাই, তবে এসেছিল সেটা। তবে তো সিকিউর আগে, তখন সিকিউ আসে নাই, অর্থাৎ সিকিউটার সিস্টেমের আগে। এখানে সমান্তর ধারাটির সুপ্রিয় শিক্ষার্থীরা প্রথম পদকে কি ধরতে বলছে? এ প্রশ্নেই লেখা আছে সাধারণ অন্তর কত? ডি। সাধারণ অন্তর ডি কেমন? কয় পদের সমষ্টি? n পদের সমষ্টি। তার মানে এখানে পদ কয়টা আছে শিক্ষার্থীরা? nটা। n পদের সমষ্টি সামেশন অফ n। এই সূত্রটা লাগবে। আমরা এইটা নিয়ে আবার একটু কথা বলি, কেমন? সবাই মনোযোগী হবে এই ব্যাপারটাতে, অনেক মজার একটা ব্যাপার এটা। তো তোমাকে কি বলছে? n সংখ্যক পদ যোগ করলে এটা হয়, সেটাই প্রমাণ করতে হবে আর কি। n সংখ্যক পদের যোগফল ইকুয়ালস টু n/2 ইন্টু 2ic প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তুমি এটা একটু খুব ভালো করে খেয়াল করো তো, এটা যদি খুব ভালো করে খেয়াল করো যে 3 প্লাস 3 প্লাস 2 প্লাস 3, এটা 2 1 ইন্টু 2 দাও, 3 2 ইন্টু 2। এরপরে ডিয়ার স্টুডেন্টগুলো 3 3 ইন্টু 2 and so on and so on and so on। 3 2 ওকে 2 2 এ 3 কিন্তু 5, 2 দুগুণে 4 4 এ 3 7, 2 দুগুণে 4 সরি 3 দুগুণে 6 6 3 9। এটা একটু অবজার্ভ করো। তার মানে এখানে এই যে 3টা দেখতেছো, এই 3 মানে হচ্ছে প্রথম পদ, এবং প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করি। এই যে তুমি কি দেখতেছো 2 2 2 যেটা দেখতেছো, দেখো 9 থেকে 7 গেলে 2, এই যে 2 এটা সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে আমরা সবসময় ডি দিয়ে প্রকাশ করি। আর যদি মনে করো এটা s ইকুয়াল টু এত আর কি, s ইকুয়াল টু, তাহলে s ইকুয়াল টু কি লেখা যায়? 3 জায়গায় 1 এ, দেখতে চেষ্টা করো 3 জায়গায় এ 1 ইন্টু ডি, আবার 3 জায়গায় এ, কারণ 3 সমান প্রথম পদ, আবার এটা তো 1 2 3 2, আর 2 এর জায়গায় ডি, আবার 3 জায়গায় 1, এই 3 হচ্ছে 1 2 3 3 ডি, and so on and so on and so on and so on। এটা তোমার খুব কাজে লাগবে। একটা সমান্তর দ্বারার প্রথম পদ যদি এ হয়, সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে সমান্তর দ্বারাটা কিভাবে বের করবা? প্রথমে প্রথম পদে প্লাস দ্বিতীয় পদ এ প্লাস ডি, প্লাস তৃতীয় পদ টুয়াইস ডির সাথে ডি, প্লাস চতুর্থ পদ টুয়াইস ডির সাথে আরেকটা ডি যোগ। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে একটা সমান্তর দ্বারার প্রথম পদ যদি x হয়, সাধারণ অন্তর যদি কি হয়? y হয়, তাহলে দ্বারাটা কিভাবে বের করব? প্রথমে প্রথম পদ x প্লাস প্রথম পদ যোগ সাধারণ অন্তর যোগ প্রথম পদ, তারপরেরটা আরেকটা y যোগ হবে টুয়াইস y, তারপরেরটা আরেকটা y যোগ হবে থ্রাইস y। খেয়াল করো, প্রথম পদের সাথে একটি সাধারণ অন্তর যোগ হয়েছে, আবার এটার সাথে আরেকটা সাধারণ অন্তর যোগ হয়েছে, আবার এটার সাথে আরেকটা ডি যোগ হয়েছে। তাহলে আমাকে বের করতে বলছে সামেশন অফ n ইকুয়াল টু এত, কেমন? তাহলে একটু করে দেখো তো, আমরা তাহলে কি বলতে পারি যে সংজ্ঞা অনুসারে মানে সমান্তর দ্বারার সংজ্ঞা অনুসারে, তুমি শুধু সংজ্ঞা অনুসারে কথাটা না লিখো, এই যে এখানে পড়লাম সমান্তর দ্বারার সংজ্ঞা অনুসারে, সমান্তর দ্বারার সংজ্ঞা অনুসারে কি হয় ডিয়ার স্টুডেন্টগুলো? সামেশন অফ n ইকুয়াল টু, তো তুমি তো প্রথম পদ জানো, সাধারণ অন্তর জানো, তাহলে প্রথম হবে প্রথম পদ যোগ, তারপর হবে দ্বিতীয় পদ কিভাবে বের করে? এর সাথে সাধারণ অন্তর যোগ করে, যোগ তৃতীয় পদ, এর সাথে আরেকটা এই দ্বিতীয় পদের সাথে আরেকটা ডি যোগ করলে,
তারপরের পদ এটার সাথে আরেকটা ডি যোগ করলে, আরেকটা ডি যোগ করলে, এবার তুমি চিন্তা করো তো লাস্টে কি হবে। আমাকে তো বলছে না ধারাটার যোগফল, n সংখ্যক পদের যোগফল, তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, লাস্টে কি হবে? লাস্টের পদ। এখন লাস্টের পদ কোথায় গিয়ে শেষ হবে এটা তো জানতে হবে। তোমাকে সমষ্টি বের করতে হলে প্রথম পদও জানা লাগে, লাস্টের পদটাও জানা লাগে। এখানে কিন্তু লাস্টের পদটা নাই, বলা আছে পদ সংখ্যা n, কিন্তু লাস্টের পদটা নাই। তো আমরা কি করি, শেষ পদটা মনে করে নিই। আমরা মনে করে নিই শেষ পদ ইকুয়াল টু লাস্ট ধরি l। এইখানে আবার আমরা এখানে যাই, কেমন? এখানে আবার আমাদের জন্য আরেকটা মজা অপেক্ষা করে আছে। মনে করো s প্লাস 5 প্লাস 7 প্লাস 9, এটা একটা ধারা আর কি। তো আমি যদি এটাকে এরকম লিখি 9 প্লাস 9 মাইনাস 2 প্লাস 9 মাইনাস 2 ইন্টু 2 প্লাস 9 2 ইন্টু 3, খেয়াল করো 3 এর সাথে 2 গুণ করলে 6, 9 থেকে 6 গেলে 3, 2 দুগুণে 4, 9 থেকে 4 গেলে 5, 9 থেকে 2 গেলে 7, 9। তার মানে এখানে nটা হলো শেষ পদ, কেমন? শেষ পদকে আমরা l দিয়ে প্রকাশ করি। আর এই যে তুমি কি দেখতেছো, 2 দেখতেছো, এই যে 2 দেখতেছো, 2 দেখতেছো, এই 2 হচ্ছে সাধারণ অন্তর, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? d দিয়ে প্রকাশ করি। তাহলে s ইকুয়াল টু কি হবে? l, আগেরটা হবে l মাইনাস d, তুমি খেয়াল করো, তার আগেরটা হবে l মাইনাস 2d, তার আগেরটা হবে l মাইনাস 3d। এটাও একটা কমন সেন্সের ব্যাপার। যদি লাস্টের পদ জানি এবং সাধারণ অন্তর জানি, তাহলে লাস্টের পদ হবে l, তার আগেরটা হবে তার থেকে একটা সাধারণ অন্তর বিয়োগ দিলে যেটা হয় সেটা, তার আগেরটা হবে এটা থেকে আরেকটা সাধারণ অন্তর বিয়োগ দিলে যা হবে তা, তার আগেরটা হতে এটা থেকে আরেকটা সাধারণ অন্তর বিয়োগ দিলে যা তা। তাহলে লাস্টের পদ, এই সমান্তর দ্বারা লাস্টের পদ কত ধরেছিল? l। তাহলে তার আগেরটা ডিয়ার স্টুডেন্ট l মাইনাস t, তার আগেরটা l মাইনাস টোয়াইস t, and so on and so on। এখন আমরা কি করব জানো শিক্ষার্থীরা, এইটাকে জাস্ট উল্টিয়ে লিখবো, মানে শেষের পথ আগে লিখবো, আগের পথ শেষে লিখবো, অর্থাৎ এই অনুক্রমটাকে উল্টিয়ে লিখে আর কি। আমরা শতক্রিয়া শিখার সময় 1 2 3 100 শিখেছিলাম না, আবার অনেক সময় আমরা উল্টোও পড়তাম 199 1। এটাও ঠিক সেরকম, লাস্টের পদটা আমরা আগে লিখি, এরপরে লিখি লাস্টের আগের পদটা, এর আগে লিখি লাস্টের আরও আগেরটা, পাঁচটেরটা লাস্টে লিখি এ, তারপরে এইটা লিখি এ প্লাস ডি, তারপরে লিখি এ প্লাস টোয়াইস ডি, টোয়াইস ডি, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। এই তো ওইটা আগে দিয়েছি, আগেরটা পরে দিয়েছি। শিক্ষার্থীরা এদেরকে যোগ করে দিই, তো আমরা এদেরকে যোগ করে দিই। যোগ করলে কি হয় দেখো তো, যোগ করি আমরা, কেমন? যোগ করি এসএন এর সাথে এসএন যোগ করলে 2SN, হ্যাঁ এর সাথে এল যোগ করো এ প্লাস এল, খেয়াল করেছো প্লাস ডি মাইনাস ডি চলে গিয়েছে, কি থেকেছে? এ প্লাস এল। আবার খেয়াল করো টোয়াইস ডি চলে গেছে এ প্লাস এল, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। তো টোয়াইস ডি চলে গিয়েছে এ প্লাস এল, এ ডি চলে গিয়েছে এ প্লাস এল, এ প্লাস এল। তার মানে এখানে দুইটা অত সমষ্টির যোগফলের দ্বিগুণ আর কি, কিন্তু সবগুলো একই রকম পদ এসেছে। এগুলো সবগুলো যোগ করলেই হবে এদের যোগফলের দ্বিগুণ, একই পদ না। এই দেখো না, এ প্লাস এল, এ প্লাস এল, এ প্লাস এল, এ প্লাস এল। চলো তো আমরা আরেকটু ভাবি, এখানে কিন্তু ভাবতে হবে বেশি, এটা লজিক্যাল, এটা অ্যাপ্লাইড না। ম্যাথমেটিক্স কিন্তু দুই প্রকার, তুমি যখন মাস্টার্স পড়বা তখন দুইটা পড়বে, পিওর ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স হচ্ছে 2 যোগ 3 যোগ 4, অর্থাৎ এইটা হচ্ছে মানে যোগ করলে যা হয়। আর পিওর ম্যাথমেটিক্স হচ্ছে যৌক্তিক এর একটা অংশ, √2 অমূলদ সংখ্যা প্রমাণ করো, এটা পিওর ম্যাথমেটিক্সের একটা অংশ। তো আমরা এখন এই যে এটা প্রমাণ করতেছি, এটা পিওর ম্যাথমেটিক্সের একটা অংশ। এখানে লজিক কাজ করবে, তুমি লজিকটা বুঝতে চেষ্টা করবে। ম্যাথ কিন্তু আমাদেরকে লজিক চর্চা করতে শিখায়, তুমি লজিক্যাল হয়ে উঠবে। আর মানুষ হচ্ছে আসলেই লজিক্যাল একজন প্রাণী, আমরা যৌক্তিক যা তাই করি, অযৌক্তিক কোনো কাজ করি না। এবার দেখো যে যুক্তি, হ্যাঁ তো তুমি যদি s = কি থাকে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ, ক্লাস 2তে পড়লে কি করতাম, 2 এ 2 এ 4, 4 এ 2 এ 6, 6 এ 2 এ 8, 8 এ 2 এ 10, 10 এ 2 এ 12,
ক্লাস 2 এর স্টুডেন্ট হলে তাই করতো। তুমি কি তাই করবা? তুমি বলবে স্যার আপনি বোকা নাকি, 2 লিখেন, 2 কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমরা এখন এটাই লিখি না? হ্যাঁ এটা লিখি, ওইটা লিখি না তো। আচ্ছা তুমি তো খুব জানো, কেমন তুমি খুব জানো, তো এখন কি এরকম লিখতে পারবে 2 × 6? কখনো না, কারণ এখানে একটা পদ কি আছে? 3 আছে। তাহলে সবগুলো পদ যদি একই রকম হয়, ওই পদটা এবং যতটা পদ আছে গুণ করলে ওদের যোগফল পাওয়া যায়। হ্যাঁ আমরা বুঝতে চেষ্টা করি। যদি আমাকে অনেকগুলো সংখ্যার যোগফল বের করতে বলে, সংখ্যাগুলো যদি একই রকম হয়, তাহলে কিভাবে যোগফল বের করব? ওই সংখ্যাটার সাথে যতটা আছে গুণ করে দিব, কিন্তু ভিন্ন রকম হলে হবে না। এবার তুমি চিন্তা করো তো, এগুলো সবগুলো একই রকম, এইটা যেভাবে যোগ করেছি সেভাবে করব। এটা কিভাবে যোগ করেছি? 2 × 6। তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? a + l ইনটু যতটা আছে, a + l ইনটু যতটা আছে। দেখি ভাবি তো কতটা আছে। এই যে পদ সংখ্যা কয়টা? nটা। এই n টুপ করে নাজিল হয়নি, এটা লজিক্যাল। কেন? a + l আমরা দেখতেছি সবগুলো পদ একই রকম, তাহলে সবগুলো পদ একই রকম, তাদের যোগফল বের করতে হবে। তাহলে ওই পদটাকে পদ সংখ্যা দিয়ে গুণ দিব। এখানে পদ আছে কয়টা? nটা। তাহলে সামেশন অফ n = n/2 a + l, এটাকে 1 নম্বর ধরি। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রমাণের কিন্তু আরও অংশ রয়ে গিয়েছে, আমরা মাত্র n/2 প্রমাণ করেছি, এটা প্রমাণ করিনি। এবার তুমি চিন্তা করো, l ছিল না, lটা আমরা মনে করে নিয়েছি, কিন্তু এখানে lটা আমরা মনে করে নিয়েছি। তো l কি পদ? শেষ পদ। একটু যুক্তি বুঝো তো, l যদি শেষ পদ হয়, সুপ্রিয় স্টুডেন্টরা, এখানে পদ আছে কয়টা? nটা। আচ্ছা আমি যদি বলি এই সিরিজে 42টা পদ আছে, তাহলে 42তম পদ কোনটা? স্যার l। কেন l? লাস্টে আছে যে। তাহলে একটা সিরিজে লাস্টে যে এই পদটা থাকে, এইটা হলো শেষতম পদ। একটা সিরিজে লাস্টে, আবার বলি, একটা সিরিজে 25টা পদ থাকে, একটা সিরিজে যদি 25টা পদ থাকে এবং লাস্টের পদ যদি হয় 552, তাহলে 25তম পদ 552। এই সিরিজে কয়টা পদ আছে? nটা। শেষ পদ কত? l। তাহলে শেষতম পদ nতম পদ l না? হ্যাঁ, আবার nতম পদ সমান n। কেন nতম পদ আছে? nটা এটা শেষে আছে, তাহলে শেষ নম্বরে এটা আছে। এবার nতম পদের সূত্র প্রয়োগ করি। আমরা আলোচনার শুরুতে কিন্তু nতম পদের সূত্র তোমাদেরকে শেয়ার করেছিলাম। কি রকম? a + n - 1 × t, এই যে এদিকে লিখে দিয়েছিলাম। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারবো সুপ্রিয় শিক্ষার্থীরা? a + n - 1 × d = l। কেন? কারণ এটাও nতম পদের মান, এটাও nতম পদের মান, তাহলে দুটোটা পরস্পর কি হয়েছে? সমান হয়েছে। এবার 1 নম্বর থেকে আমরা কি পাই? 1 হতে পাই কি পাই ডিয়ার স্টুডেন্ট? সামেশন অফ n = n/2 a, এই যে এখানে l আছে, এই যে এখানে l আছে, এই যে এখানে l আছে, l এর জায়গায় কত? a + n - 1 × t। তাহলে এটাকে আমরা সাজগুজ করে লিখি n/2, এর সাথে যোগ করলে 2a n - 1 × t। এটাই হলো আমাদের প্রমাণ। দেখো সামেশন অফ n = n/2 × twice a + n - 1 × t। আরেকটা কথা বলবো সুপ্রিয় শিক্ষার্থীরা, সব সময় পরীক্ষায় পাশের জন্য পড়বে না। জীবনে যদি তুমি অনেক বড় হতে চাও, এই পৃথিবীতে যদি তোমার নাম রেখে যেতে চাও, তোমার এলাকায় যদি তোমার নাম রেখে যেতে চাও, তাহলে তুমি একটা আত্মপরিচয় সৃষ্টি করতে হবে। আত্মপরিচয় সৃষ্টি করার একটা উপায় কিন্তু পড়াশোনা। পড়াশোনা করলে আমাদের আত্মপরিচয় সৃষ্টি হয়, সৃষ্টি হওয়ার পথটা আগাই যায়। তো পড়াশোনাটা করতে হলে, সেখান থেকে জ্ঞান অর্জন করতে হলে পাঠ্য বইয়ের বিষয়বস্তু মুখস্থ করলে হবে না, সেটা হৃদয়ঙ্গম করতে হবে, সেটা মাথায় ঢোকাইতে হবে। ম্যাথের একটা কাজ হলো আমাদের মস্তিষ্কের ক্ষমতাকে বাড়ানো, এই জন্যই ম্যাথটা দেওয়া হয়েছে। না হলে আর্টস কমার্সে তো ম্যাথের কোনো দরকার ছিল না, কিন্তু তাদের জন্য কেন ম্যাথ কম্পালসারি রাখছে? যাতে আমরা আমাদের ব্রেইন স্টর্মিং যে ব্যাপারটা বলে, আমাদের মস্তিষ্কের কি কর্ম দক্ষতা বাড়ানো, সেটার ম্যাথ করতে শিখাই। এই জন্য এই ব্যাপারগুলো হয়তো পরীক্ষায় কম আসে, কিন্তু বোঝার জন্য খুব জরুরি, এবং তুমি বুঝতে চেষ্টা করবে সব। শিক্ষার্থীরা, এবার আমরা শিখব গুণোত্তর দ্বারার সমষ্টি কিভাবে নির্ণয় করে। তো আমরা একটা গুণোত্তর দ্বারার প্রথম পদ
এ সাধারণ অনুপাত আর, এন পদের সমষ্টি সামেশন অফ এন হলে দ্বারাটির সমষ্টি নির্ণয় করো। আমরা আগে একটা গুণোত্তর দ্বারার উদাহরণ দেখি, কেমন এটা উপলব্ধি করি, তারপর তোমাদের বুঝতে কি হবে, সুবিধা হবে। 5, 15, 45, 135 and so on and so on and so on। এটা গুণোত্তর দ্বারা, কারণ তুমি এটাকে এটা দিয়ে ভাগ দিলে 3 পাবা, এটাকে এটা দিয়ে ভাগ দিলে 3 পাবা, 3 5 15, 3 4 12, হ্যাঁ এটাকে এটা দিয়ে ভাগ দিলে 3 পাবা। কেমন মনে আছে তো? পরের পদকে আগের পদ দিয়ে ভাগ দিলে যা হয়, পরের পদকে আগের পদ দিয়ে ভাগ দিলে যা হয়, পূর্ববর্তী পদ দিয়ে ভাগ দিলে যা হয়, সে মানটা যদি একই হয় সেটা গুণোত্তর দ্বারা। পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ দিলে ভাগফলটা যদি একই রকম আসে সেটাই হচ্ছে গুণোত্তর দ্বারা। তো এখানে গুণোত্তর দ্বারার প্রথম পদ কত? 1। এখানে প্রথম পদ ইকুয়াল টু 1। সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত হচ্ছে কত? আর। আর পদ সংখ্যা কয়টা? n। পদ সংখ্যা n। আর n পদের সমষ্টি, n পদের সমষ্টি সামেশন অফ n। দেখো এবার তোমরা, হ্যাঁ যারা ভিডিওটা দেখছো আর কি, দেখবে যে হঠাৎ করে একটা আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা হচ্ছে বৃষ্টির আওয়াজ, অর্থাৎ আমি যখন রেকর্ড করছি বৃষ্টি পড়ছে, জানালাটা বন্ধ করে দিই নাই যাতে বৃষ্টির আওয়াজ হলেও সেটা শোনা যায়। কারণ প্রাকৃতিক যে আওয়াজগুলো, এগুলো আমাদের ভিতরের যে সজীবতা সেটাকে বৃদ্ধি করে, সেই জন্য আমি খোলা রেখেছি। তোমরা আবার মানে ডিস্টার্ব ফিল করবে না যে আওয়াজ কিসের, এটা বৃষ্টির আওয়াজ। তো দেখো এটা এইরকম হয় 5, তারপরে হয় 5 × 3, তারপরে হয় 5 × 3 স্কোয়ার প্লাস 5 × 3 কিউব অ্যান্ড সো অন অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। দেখো 3 3 গুণা 9, 3 9 27, 27-এর সাথে 5 গুণ করো, 5 7 35, 3 5 2 গুণা 10, 135, 3 3 গুণা 9, 5 9 45, 3 5 15, 5। তাহলে তুমি এবার দেখো এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 5, সাধারণ অনুপাত আর সমান 3। তো আমরা কি করি, এখানে 5 যেখানে আছে সেখানে এ বসাই, 3 যেখানে আছে সেখানে আর বসাই। কি বলছি যে এইটাতে আর কি, এটা মনে করে এস এস এস, যেখানে 5 আছে সেটা আর যেখানে 3 আছে সেটা আর। হ্যাঁ এটার তো 5-এই আর কত 3-এই, সেটা বসাই, তাহলে এটা কি হয় এ আর, এটা কি হয় এ আর স্কোয়ার, এটা কি হয় এ আর কিউব। এবার এখান থেকে আমরা একটা জিনিস শিখেছি, কি শিখেছি, যদি কোনো গুণোত্তর দ্বারার প্রথম পদ যদি এ হয়, সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে দ্বারাটার প্রথম পদ হবে যোগ, দ্বারাটা যদি বের করতে চাই এস মানে দ্বারাটা আর কি এ, দ্বিতীয় পদ প্রথম পদ গুণ সাধারণ অনুপাত, তৃতীয় পদ দ্বিতীয়টার সাথে সাধারণ অনুপাত আর একটা গুণ, এই আর এর সাথে আর একটা গুণ করো, এটা পাওয়া যাবে। আবার এইটার সাথে আর একটা গুণ করো, এটা পাওয়া যাবে। তাহলে আমি কি শিখলাম, প্রথম পদ যদি x হয়, সাধারণ অন্ত অনুপাত যদি কি হয় y হয়, তাহলে গুণোত্তর দ্বারাটা হবে প্রথমে প্রথম পদ, তারপর হবে প্রথম পদ গুণ সাধারণ অনুপাত, তারপর হবে এইটার সাথে সাধারণ অনুপাত আরেকটা গুণ, তারপর হবে এইটার সাথে সাধারণ অনুপাত আরেকটা গুণ, এরকম চলতে থাকবে। তাহলে আমি যদি সামেশন অফ n লিখি, সমান কি হবে, প্রথমে a, তারপর হবে a আর, তারপর হবে a আর স্কয়ার এন্ড সো অন এন্ড সো অন। এবার আমাদের ভাবনাটা আরেকটু বাড়াতে হবে, আমরা আরেকটু ভাবি। তাহলে লাস্টে কি হবে, লাস্টে হবে এখানে কয়টা পদ আছে, n-তম পদ। তাহলে n-তম পদ কি হবে, আমরা কি জানি, a আর টু দি পাওয়ার n-1। তাহলে লাস্টের পদ হবে a আর টু দি পাওয়ার n-1, আমরা সূত্রের সময় শিখেছি। এখন এটা n-1 কেন হয়, তুমি একটু খেয়াল করে দেখো তৃতীয় পদ কত, খেয়াল করে দেখেছো 5, এই যে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, 3 স্কয়ার।
তুমি এটাকে অ্যানালাইসিস করো তো, তার মানে তৃতীয় পদ সমান 5 × 3 3 - 1। তাহলে এটাকে যদি তুমি n-তমে রূপান্তর করো 5 সমান a আর n-1। তাহলে এবং মজার ব্যাপার হলো আর এর মান এখানে খুব ভালো করে খেয়াল করো, যততম পদ তার থেকে 1 কম। তুমি খেয়াল করে দেখেছো কিনা দেখো, এটা তৃতীয় পদ কিন্তু আর এর মান 2, এটা চতুর্থ পদ আর এর মান 3। তাহলে এর আর দেখো লাস্টের পদটা যদি a আর n-1 হয়, তার আগেরটা নিশ্চয়ই আরো 1 কম, এরকমই হবে। কারণ তুমি কি দেখতেছো, প্রত্যেকটাতে আর এর পাওয়ার 1 1 কমে। তাহলে লাস্টের দেখো তৃতীয় নম্বর পদে আর এর পাওয়ার 2, তারপরেরটাতে 1। তাহলে এখানে যদি n-2 হয়, এটা আরো 1 কম, তো আরো 1 কম মানে 1 কমাই দাও না, তখন এটা n-2 হয়ে যাবে। অর্থাৎ লাস্টের পদের আগের পদ আরো 1 কম হবে, লাস্টের পদের আগের পদ আরো 1 কম হবে। যেহেতু এখানেও আর এর পাওয়ার 1 কমে যায়, এখানেও আর এর পাওয়ার 1 কমে যায়। এবার আমরা n দ্বারা গুণ করি, এটাকে n দ্বারা গুণ করলে সবগুলা পদের সাথে আর দ্বারা গুণ করি, সবগুলো পদের সাথে আর গুণ হবে। ar স্কয়ার, ar কিউব, and so on and so on and so on। ar n-2 এর সাথে আমরা একটা আর গুণ করি তো কি হয়, ar n-2 + 1, ar টু দি পাওয়ার n-1। এটার সাথে ar টু দি পাওয়ার n-1 এর সাথে আর গুণ করো তো ar টু দি পাওয়ার n, ar টু দি পাওয়ার n। এখন ডিয়ার স্টুডেন্টগুলো আমরা 1 থেকে 2 বিয়োগ দিই। কেমন, এটাকে 2 ধরি, টানটা দেওয়ার দরকার নাই, টান দেওয়ার দরকার নাই। আমরা 1 থেকে 2 বিয়োগ দিই, 1 বিয়োগ 2 করে পাই। একটু মনোযোগী হও, এটা থেকে এটা বিয়োগ যাবে, সামেশন অফ n থেকে r ইন্টু সামেশন অফ n বিয়োগ হবে। খুব ভালো করে খেয়াল করো তো, এটা লজিক্যাল, কিন্তু থাকবে এইটা কাটাকাটি গিয়েছে, এটা কাটাকাটি গিয়েছে, এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে, এটাও কাটাকাটি যাবে। একটু খেয়াল করো, এটা কাটাকাটি গিয়েছে, এটা কাটাকাটি গেছে, তার মানে এখানে আরেকটা পদ নিলে সেটা চলে যেত, অবশ্যই যেত। তাহলে এখানে আরেকটা পদ নিলে, এখানে আরেকটা পদ নিলে ওই দুটা চলে যেত। তার মানে এইটাও চলে গিয়েছে, এইটাও চলে গিয়েছে, তার আগে যদি একটা পদ থাকে সেটার সাথে এটা চলে গিয়েছে, কিন্তু এটা যায়নি। আবার আমরা বিয়োগ দিচ্ছি এটা থেকে, এটা এত নাই রয়ে গেছে, তো বিয়োগ দিলে এটা চলে যাচ্ছে, তো এটা চলে যাচ্ছে। তাহলে এখানে যদি আমি পরের পদ নিতাম, এটা আর কিউব হতো না, তখন এটা কাটাকাটি যেত। তাহলে এখানে আরেকটা নিলে, এখানে আরেকটা নিলে কাটাকাটি যেত। আর আমরা দেখতেছি তো এটা চলে গিয়েছে। তো এর আগেরটা কি, এর আগের পদটা হচ্ছে আর টু দি পাওয়ার n-2 না, তখন এটা কাটাকাটি যাবে না। তার মানে এইটা থেকে সবগুলো কেটে যাবে, আবার এইটা ছাড়া এগুলো সব চলে যাবে। তার মানে প্রথম সিরিজে a থেকে যাবে, আর দ্বিতীয় সিরিজে আর টু দি পাওয়ার n থেকে যাবে, এবং কি হবে, মাইনাস হবে। এবার আমরা কি কমন নিই, সামেশন অফ n কমন নিই, 1 - r, এখান থেকে a কমন নিই, 1 - r টু দি পাওয়ার n। সুতরাং সামেশন অফ n ইকুয়াল টু a ইন্টু 1 - r টু দি পাওয়ার n, 1 - r। এখানে আমরা যখন বিয়োগ করি, বিয়োগ করার সময় স্বাভাবিক যখন বিয়োগ করি, প্রথম পদটা বড় হয়, দ্বিতীয় পদটা ছোট হয়। তার মানে এখানে 1 হচ্ছে আর এর থেকে কি বড়, অর্থাৎ আর এর মান 1 থেকে ছোট। আর এর মান যখন 1 থেকে ছোট হবে, তখন গুণোত্তর দ্বারা সমষ্টি সূত্র হয় এটা আমরা কাজ করেছি যে তখন করেছি। তো আমরা 1 থেকে 2 যেমন বিয়োগ দিয়েছি, তেমনি 2 থেকে 1ও বিয়োগ দিই, করে পাই 2 থেকে 1 বিয়োগ করো, 2 থেকে যখন এটা থেকে এটা বিয়োগ, তাহলে আর ইন্টু সামেশন অফ n ইকুয়াল টু, এটা থেকে এটা বিয়োগ দিলে তাও এটা চলে যাবে, এটা চলে যাবে, সব এটা চলে যাবে, কিন্তু এটা আগে থাকবে। ওইটা তো আমরা 2 থেকে 1 বিয়োগ দিচ্ছি যে, তখন এটার আগে কি সাইন হবে, মাইনাস হবে। অর্থাৎ এটা হবে আর টু দি পাওয়ার n বিয়োগ a। আমরা 2 থেকে 1 বিয়োগ দিচ্ছি, দেখো এটা থেকে এটা বিয়োগ, তার মানে এটা গেল, এটা গেল, এটা মাইনাস সাইন হলো, ঠিক এটা চলে গেল, এর আগেরটা চলে গেল, এটা থাকলো, এবং এটা প্লাস হলা থাকলো, এটা থেকে এটা বিয়োগ, এটা প্লাস হলা, ওইটা মাইনাস হলা। তো ডিয়ার স্টুডেন্টগুলো এবার কি কমন যায়, সামেশন অফ n কমন যায়, r-1 ইকুয়াল টু a কমন নাও, r টু দি পাওয়ার n-1। সুতরাং সামেশন অফ n ইকুয়াল টু a ইন্টু r টু দি পাওয়ার n-1। এখানে কিন্তু আর বড় 1 এর থেকে,
আর যখন একের থেকে বড় হবে তখন সামেশন অফ n সমান এটা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে যে আমরা দুইটা সূত্র শিখেছি, সূত্র দুইটা দুই জায়গায় প্রয়োগ হবে। যখন r এর মান 1 থেকে ছোট হবে তখন এই সূত্রটা প্রয়োগ হবে, r এর মান যখন 1 থেকে বড় হবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এবং এই সূত্রটা কিভাবে কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেটাও আমরা মনে রাখব। শিক্ষার্থীরা, এখন আমরা আরো তিনটা মৌলিক বিষয় শিখব। এই তিনটাও আমাদের শেখা উচিত এবং এই তিনটাও আমাদের পরীক্ষায় আমরা অর্থাৎ কাজ করতে গেলে অহরহ ইউজ করি, সুতরাং এগুলো আমাদের শিখে রাখতে হবে। প্রথম, স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। স্বাভাবিক সংখ্যা মানে কি? যেসব সংখ্যা গণনা করা যায় তাদেরকে স্বাভাবিক সংখ্যা বলে। শূন্যকে গণনা করা যায় না, শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না। 1 গণনা করা যায়, 1 স্বাভাবিক সংখ্যা। 2 গণনা করা যায়, 3 গণনা করা যায়। যাদেরকে গণনা করা যাবে তারা স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যাগুলো যদি আমরা বলি, আমাকে কি লিখতে হবে? 1 2 3 4 স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে যোগ করে পেল 1 + 2 + 3 + 4 কত সংখ্যক? এখানে সব জায়গায় কিন্তু n সংখ্যক হবে। প্রথম n সংখ্যক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়। তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যখন নির্ণয় করবা তখন পদ সংখ্যা লাস্টে কত হবে? n। 1 2 3 4 n পর্যন্ত আছে। তাহলে এটাকে আমরা কথায় বললে কি বলতে পারি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। তো আমরা প্রথমেই শিখব প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়। তো আমরা মনে করি 1 2 3 4 and so on and so on and so on n পর্যন্ত ইকুয়াল টু সামেশন অফ n। স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এতটুকু n আর কি। তো এখন আমরা কি লিখি? সামেশন অফ n ইকুয়াল টু 1 2 3 4 and so on and so on and so on n। এটাকে তুমি উল্টিয়ে লিখো তো n, তাহলে এর আগের পদ কত হবে? খুব ভালো করে চিন্তা করো, n - 1। এর আগের পদ কত হবে? n - 2। এর আগের পদ কি হবে? n - 3 and so on প্লাস কত? 1। এবার আমরা কি করে দিই? যোগ করলে কি হবে? 2 সামেশন অফ n। তাহলে এটা কি হয়? n + 1 + 2 - 1 + 1 n + 1 n। এটার সাথে এটা যোগ করি +1, এটার সাথে এটা যোগ করি +1। তাহলে ওখানে কি হয় স্টুডেন্টগুলো? ওখানে কি হয়? and so on n + 1। আমরা প্রথম প্রবলেম আজকে কি শিখেছি? এইটা কত সংখ্যক পদ আছে? n সংখ্যক পদ আছে। n + 1 n + 1 n + 1 সবগুলো যোগ করতে হবে। তো এখানে যোগ করতে হবে যে এরকম কয়টা পদ আছে। আমরা কত সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতেছি? n সংখ্যক। তাহলে এখানে পদ আছে কয়টা? nটা। তাহলে n × n + 1। সুতরাং সামেশন অফ n ইকুয়াল টু n × n + 1/2। অর্থাৎ কি 1 + 2 + 3 and so on n ইকুয়াল টু n × n + 1/2। এটা অবজেক্টিভেও খুব কাছে। এরপরে শিক্ষার্থীরা, আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করব, অথবা এরকম আসতে পারে, অথবা প্রমাণ করে যে এটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। স্বাভাবিক সংখ্যা মানে কি? কতক্ষণ আগেই তো বললাম, যাদেরকে গণনা করা যায় 1 2 3 4 n পর্যন্ত, এদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তো এদেরকে যদি আমরা বর্গ করি এবং তাদের মাঝখানে যদি যোগ দিই, চিহ্ন দিই, তাহলে এটাই হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ। তো তাদের সমষ্টি নির্ণয় করব আর কি, তাদের যোগফল কত সেটাই আমরা কি করব? নির্ণয় করব। এবং সেটা সমান এটা হয়, এটা আমরা প্রমাণ, অথবা পরীক্ষায় থাকতে পারে প্রমাণ করে যে 1² 2² 3² n² = এত। এই সিরিজটা আমরা অহরহ ব্যবহার করি। 13.2 করার সময় আমরা দুইটা প্রবলেমে এটা পেয়েছি। এখন আমরা সেটার প্রমাণ দেখছি। কেমন? চলো আমরা প্রমাণে চলে যাই। আগে আমরা এইটা একটু লিখে নিই। এই ব্যাপারটা লম্বা, তো এটা আমরা লিখে নিই। s = 1² + 2² + 3² and so on and so on and so on। অর্থাৎ এই জায়গায় আমরা s লিখব। এটা বারবার লিখতে লম্বা হবে এই কারণে। তো চলো
আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি রকম দেখো তো? আমরা জানি r মাইনাস 1 কিউব সমান r কিউব মাইনাস 3r স্কয়ার 1 প্লাস 3r 1 স্কয়ার মাইনাস 1 কিউব। তো আমরা এরপরে কি করছি দেখো, r মাইনাস 1 কিউব, এটা সূত্র আর কি, r কিউব 3r স্কয়ার প্লাস 3r মাইনাস 1। এরপরে শিক্ষার্থীরা কি করছি দেখো, আমরা যে এটাকে বামে নিয়ে আসছি, এটাকে বামে আনলে মাইনাস r কিউব প্লাস r মাইনাস 1 কিউব ইকুয়াল টু মাইনাস 3r স্কয়ার প্লাস 3r মাইনাস 1। তো আমরা মাইনাস দিয়ে গুণ দিয়ে একটু করে মাইনাস দিয়ে গুণ দিলে এটা মাইনাস কিউব, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন দেখো r এর মান 1 বসাইলে কিন্তু 1 স্কয়ার পাবা, r এর মান 2 বসালে কিন্তু 2 স্কয়ার পাবা, r এর মান 3 বসালে কিন্তু 3 স্কয়ার পাবা। এজন্য আমরা কি করব, r এর মান বসাবো এখানে r এর মান আমরা একবার 1 বসাবো, একবার 2 বসাবো, একবার 3 বসাবো, এইরকম n পর্যন্ত বসাবো। বসাই আমরা, বসালে কি পাই, প্রথমে 1 পাই, 1 কিউব, 1 থেকে 1 গেলে 0, 3 ইন্টু 1 স্কয়ার, 3 ইন্টু 1 প্লাস 1। এবার আমরা 2 বসাচ্ছি, r এর মান 2 কিউব, 2 থেকে 1 গেলে 1 কিউব, এখানে হচ্ছে 2 স্কয়ার, 3 ইন্টু 2 প্লাস 1। এবার আমরা 3 বসাবো r এর মান, তো 3 বসালে কি হয়, 3 কিউব, 3 থেকে 1 গেলে 2 কিউব, এরপরে কি হয় 3 স্কয়ার, 3 ইন্টু 3 প্লাস 1। এরপরে কত বসাবো শিক্ষার্থী, 4, 4 কিউব, 4 থেকে 1 গেলে 3 কিউব, 3 ইন্টু 4 স্কয়ার, 3 ইন্টু 4 প্লাস 1। তো আমরা আরও বসাবো মানে লাস্টে n বসাবো আর কি। তো লাস্টে আমরা n বসাই, লাস্টে n বসাইলে কি হয়, n কিউব, n মাইনাস 1 কিউব, 3 ইন্টু n স্কয়ার, 3 ইন্টু n প্লাস 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের জেনারেল লজিক কাজ করতে হবে। কেন বলছি জেনারেল লজিক কাজ করতে হবে, দেখো এটা চলে গিয়েছে, এটাও চলে গিয়েছে, আমরা দুটোটা সবগুলো পদ যোগ করে ফেলতেছি। আগে এটা তো বলি নাই, এটা বলে নেওয়া উচিত ছিল, সবগুলো পদ যোগ করতেছি, যোগ করতেই হবে তো, কারণ আমাকে 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, n স্কয়ার পেতে হবে, তাহলে যোগ করতেই হবে। তো যোগ করলে দেখো এটা চলে গিয়েছে, এটা চলে গিয়েছে, এটা চলে গিয়েছে। তামি 4 এর পর যদি 5 বসাতাম কি পাইতাম, 5 কিউব, 5 মাইনাস 1 4 কিউব পাইতাম না, তাহলে তখন এটা কাটাকাটি যেত না, আমরা তো নিতে পারতাম, নিই নাই যে এনে, তাহলে সেটাও কাটাকাটি যাবে না। n এর আগে আমরা তাহলে কি নিতে পারতাম, n এর আগে আমরা নিতে পারতাম n মাইনাস 1, আগেরটা থেকে 1 কমতো, তখন এখানে n মাইনাস 1 হলে এটাও কাটাকাটি যেত, বুঝতে হবে। আমরা যোগ করতেছি, যোগ করলে এটা গেল, এটা গেল, এটা গেল, 4 এর পরে 5 নিলে কিন্তু এটা 5 কিউব হতো, এটা 4 কিউব হতো, এটা কাটে যাইতো, 6 নিলেও যেত। n এর আগেরটা হচ্ছে n মাইনাস 1, তাহলে তখন এখানে n মাইনাস 1 কিউব হতো, তখন এটা চলে যেত। তার মানে এটা শেষ পর্যন্ত এটাও চলে যেত কি চলে যাবে। তাহলে থাকবে শুধু এই দুটোটা, কি থাকবে, n কিউব আর 0, তো 0 লিখতে হয় না, n কিউব। আমরা বুঝছি কিনা দেখি লজিকটা। এগেইন আমরা যখন যোগ করব এটা চলে যাবে প্লাস মাইনাস যে, 4 এর পরে যদি 5 নিতাম চলে যাবে, আমরা 5 নিতে পারতাম, নেই। ঠিক এর আগের পথও আমি নিতে পারতাম n মাইনাস 1, তো এর আগেরটা হতো এখানে n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 কাটাকাটি যাবে, এর আগেরটা যাবে। তার মানে শেষ পর্যন্ত এটা সব কাটাকাটি যাবে, 0 থাকবে আর n কিউব থাকবে, n কিউব লিখছি। এখন শিক্ষার্থীরা দেখো সবগুলো থেকে 3 কমন যায়, এগুলা যদি যোগ করে ফেলি তাহলে 1 কিউব, 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, and so on n স্কয়ার, মাঝখানে ছাড় লিখি নাই আর কি। আবার দেখো 3 1 2 3 and so on n। এরপরটা আরো খুব ইম্পর্টেন্ট কথা, 1 1 1 1, এটা আবার কি ইম্পর্টেন্ট কথা স্যার, 1 যোগ 1 যোগ 1 এক কত পর্যন্ত আছে দেখি, চিন্তা করি তো। এখানে n r এর মান কত পর্যন্ত বসিয়েছি আমরা, n, তাহলে এখানে এক কয়টা আছে, n সংখ্যক। n এর মান যদি 10 বসাইতাম এক কয়টা পাইতাম, 10টা পাইতাম। n এর মান যদি 4 বসাতাম এক কয়টা পেতাম, 4টা পেতাম।
n এর মান যদি আমরা 15 বসাতাম তাহলে এখানে 1 কয়টা পেতাম? 15টা পেতাম। তো এখানে আমরা r এর মান কত পর্যন্ত বসিয়েছি? n পর্যন্ত বসিয়েছি, তাহলে এক কয়টা পাবো? n সংখ্যক পাবো। এগেইন আমরা যদি r এর মান 15 পর্যন্ত বসাতাম তাহলে 1 কয়টা পেতাম? 15টা পেতাম। যদি আমরা r এর মান 7 পর্যন্ত বসাতাম তাহলে 1 কয়টা পেতাম? 7টা পেতাম। এখন r এর মান কত পর্যন্ত বসাচ্ছি আমরা? n পর্যন্ত। তাহলে 1 কত পর্যন্ত আছে? n সংখ্যক, n সংখ্যক, n সংখ্যক পর্যন্ত, অর্থাৎ 1 n সংখ্যক পর্যন্ত আছে। এরপরে ডিয়ার স্টুডেন্টগুলো n কিউব ঠিক থাকুক, তিনি হ্যাঁ বজ্রপাতের শব্দ দেখছো, বৃষ্টি, খুব সুন্দর। তো 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ারের মান কত? s। এটা বারবার লিখতে ইয়া হয়ে যাবে, সেজন্য 3। আমরা কতক্ষণ আগেই একটা সূত্র শিখলাম না? 1 + 2 + 3 and so on and so on, n equal to n into n plus 1/2। আমরা সেটা বসাই এখানে, n into n plus 1/2। আবার লজিক, আবার লজিক, এটা তো লজিকে ভরা। দেখি আমরা চিন্তা করি তো, 1 যদি 5 সংখ্যক হতো, যোগ করলে 5 হতো না? 1 + 1 2 3 4 5। 1 যদি 10 সংখ্যক হতো, যোগ করলে কত হতো? 10 হতো। 1 যদি 20 সংখ্যক হতো, যোগফল কত হতো? 20 হতো। 1 যদি 25 পর্যন্ত থাকতো, 1 এর যোগফল 25 হতো। তো 1 কয়টা আছে? nটা। তাহলে যোগফল কত? যোগফল কত? 1 যদি 5টা থাকতো, যোগফল 1 যোগ, এখানে যদি 3টা থাকতো যোগফল 3 হতো না, 4টা থাকলে 4 হতো না, 10টা থাকলে 10 হতো। তাহলে n সংখ্যক আছে মানে কি? n। আমাদের প্রমাণের বিষয় এটা। তাহলে বাকিগুলোকে আমরা কোথায় নিয়ে আসি? বামে নিয়ে আসি। তাহলে n কিউব মাইনাসটা প্লাস হবে 3n n plus 1/2 minus n equals to thrice s। এরপর শিক্ষার্থীরা আমরা কি করছি? লসাগু 2। তাহলে 2n কিউব 3n n plus 1 minus twice n equal to thrice s। আমরা এই 3 কেও বামে নিয়ে আসি, 2 এর পাশে চলে যাবে, s equal to 2n কিউব 3n স্কয়ার প্লাস 3n minus twice n। এরপর শিক্ষার্থীরা 6 হয়, twice n কিউব thrice n স্কয়ার প্লাস n equal to 6, বা 6 2 n কমন নাও, twice n স্কয়ার twice n plus 1 equals to s, বা s equal to ওইটা মিডল ফ্যাক্টর করি, কেমন? এটা মিডল ফ্যাক্টর করো, 2 কে মিডল ফ্যাক্টর করবে যে আমি ভুল করেছি, টিয়ার স্টুডেন্টটা, এটা 3 হবে। তো 2 কে 2, 2 এর একে কত? 3, twice n plus n 1। তাহলে কি হয়? তাহলে s সমান কত লিখে পেলি? 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার and so on and so on, n স্কয়ার equals to 6n। তো এখান থেকে twice n কমন যায়, n plus 1 হবে, twice n plus 1 হবে। যারা একটু করে বুঝো নাই এদেরকে লাইনটা আমি বুঝিয়ে দিচ্ছি যে n twice n কমন গিয়েছে, n plus 1, 1 কমন গিয়েছে, n plus 1, তারপর লাইনে এটা হবে আর কি। এটাই হচ্ছে আমাদের প্রমাণের বিষয়বস্তু সূত্রের। কেমন? তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে এবং এটা নিজে রিয়েলাইজ করবে, পরীক্ষার জন্য না, নিজের। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ঠিক তেমনি গণের সমষ্টি থাকে। এখানে আমি বেশি টাইম নিচ্ছি না। তো স্বাভাবিক সংখ্যায় 1 2 3 যেদেরকে গণনা করা যায়, n সংখ্যক সবার উপর কিউব, এটা প্রমাণ করব অথবা এটা নির্ণয় করব আর কি। তো আমরা ওইটা মনে করে নিই, আগেরটার মতো মনে করি s equal to 1 কিউব 2 কিউব প্লাস 3 কিউব and so on and so on and so on n কিউব। এখানেও আমাকে এটাও শুনো, আমরা বর্গের সমষ্টি দুম করে সূত্রের প্রমাণ করে দিয়ে ফেলছি না। এটা আমরা দুম করে পারছি কেন? এটা নিয়ে কিন্তু ম্যাথবিদেরা অনেকেই 10 বছর 5 বছর 6 বছর গবেষণা করেছেন। গবেষণা করার পর উনি ওই ফর্মুলাটা দিয়েছেন। আমরা তো দম করে লিখে ফেলি, কারণ আমাদেরকে তো চিন্তা করতে হচ্ছে না। আমাদেরকে হচ্ছে কি, ওনারা যেটা করেছেন, যেভাবে করে দেখিয়েছেন, জাস্ট সেটা করে দেখাচ্ছি। তাহলে আমরা আসলে ম্যাথের জন্য, ম্যাথের সূত্র যারা আবিষ্কার করেছে তাদের কাছে ঋণী আমরা। এবং আমরা ম্যাথে ভালো করতে চাইলে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তারা যে এরকম ম্যাথের বিষয়বস্তু নিয়ে সবসময় ভাবতেন, আমাদেরকেও ভাবতে হবে। এই জন্য তুমি আমাকে বলতে পারো, স্যার এটা হয়েছে যে কিভাবে বুঝছেন? হ্যাঁ, এটা তো আমিও শিখেছি। আমাদেরকে শিখিয়েছেন কারা? যারা ম্যাথ নিয়ে কাজ করেছেন তারাই।
তো আমরাও সবাই ম্যাপ নিয়ে কাজ করতে চাই, সেজন্য তুমিও ভাবো, তুমিও চিন্তা করো। চলো আমরা একটা সূত্র দেখি। আমরা জানি আমরা যদি r প্লাস 1 স্কয়ার থেকে r মাইনাস 1 স্কয়ার বিয়োগ দিয়ে দিই, কি হয়ে যায়? r স্কয়ার প্লাস 2 ইন্টু r ইন্টু 1 স্কয়ার বিয়োগ r স্কয়ার, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, r ইন্টু 1 মাইনাস 1 স্কয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে কি হলো? এটা খুব তাড়াতাড়ি পারবো আমরা। এটা চলে গিয়েছে, এটা চলে গিয়েছে, এটা 2r, এটা 2r, যোগ করলে কত? 4r। এখন আমরা এটাকে আর একটু ভুল করে ফেলেছি, আন্তরিকভাবে দুঃখিত। আর স্কয়ার দিয়ে পুরা পদটাকে গুণ করে দিই, কারণ আর স্কয়ার দিই আর প্লাস 1 স্কয়ার, আর স্কয়ার দিই আর মাইনাস 1 স্কয়ার, 4r কিউব। কি দিয়ে গুণ দিলাম? আর স্কয়ার দ্বারা গুণ করলাম। এখন আর এর মান 1 2 3 4 বসাইলে এটা পেয়ে যাবো আমরা। এই জন্য আমরা এখন আর এর মান বসাবো। আর এর মান 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, 4ও বসাই। আমরা এরকম n পর্যন্ত বসাই, বসিয়ে পাই। তো বসালে কি হয়? 1 স্কয়ার, 1 এর সাথে 1 যোগ করো, 2 স্কয়ার, তারপরে 1 স্কয়ার, আর 1 থেকে 1 গেলেও 0, 1 কিউব। আমরা কিন্তু সব জায়গায় আর এর মান 1 বসাইছি, আর এর মান 1 বসাইছি। এবার 2 বসাই, 2 স্কয়ার, 2 এর সাথে 1 যোগ করো, 3, 2 স্কয়ার, 2 থেকে 1 গেলে 1, 4, 2 কিউব। 3 বসাই এবার আমরা। 3 বসালে কি হয়? 3 স্কয়ার, 4 স্কয়ার, 3 স্কয়ার, 3 থেকে 1 গেলে 2 স্কয়ার, 4, 3 কিউব। এবার আমরা 4 বসাই, 4 স্কয়ার, 4 এ রেখে কত? 5, 4 থেকে 1 গেলে 3, 4 কিউব। এবার আমরা n বসাই, কেমন? আমরা n বসাই, n স্কয়ার ইন্টু n প্লাস 1 স্কয়ার, এটা কত হলো? n স্কয়ার n মাইনাস 1 স্কয়ার, 4n কিউব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যোগ করে দিই। আবার লজিক, কেমন? আবার লজিক কাজ করবে। চলো প্রথমে দেখো, এটা চলে গিয়েছে, যোগ করলে এটা চলে গিয়েছে, এটা চলে গিয়েছে আগের মতো। তাহলে পরেরটা নিলে পরেরটা যাইতো গা, তাহলে এর আগেরটা নিলে এইটাও চলে যেত, তাহলে শেষ পর্যন্ত এটা থাকতো আর এটা থাকতো। তাহলে কি থাকে? n স্কয়ার n প্লাস 1 স্কয়ার, শূন্যের সাথে এটা গুণ করলে 0। তো সবগুলা থেকে 4 কমন যায়, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, and so on n কিউব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা সমান আমরা কি ধরেছিলাম? s। তাহলে কি হয়? n স্কয়ার n প্লাস 1 স্কয়ার সমান 4s। তাহলে s ইকুয়াল টু কি হয়? 4 n স্কয়ার n প্লাস 1 হোল স্কয়ার। এগুলোকে আর এর মতো রাখছি। এবার আমরা s এর মান বসিয়ে দিই। s এর মানটা হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, and so on n কিউব ইকুয়াল টু, এটাকে আমরা এইরকম লিখতে পারি, এরকম লিখতে পারি। এরকম লিখলে n স্কয়ার হয়, n প্লাস 1 স্কয়ার হয়, 2 স্কয়ার মানে 4। প্রমাণ আসলে প্রমাণিত লিখবে, আর নির্ণয় করতে বললে নির্ণয় করে দিবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বটা ছিল সূত্রের প্রমাণ দিয়ে ভরা। অর্থাৎ আমরা সমান্তর দ্বারা, গুণোত্তর দ্বারা, এবং এই যে স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, গণের সমষ্টি এবং প্রথম n সংখ্যক সংখ্যার সমষ্টি সূত্রগুলো যে প্রয়োগ করি, এগুলো আসলে কোথায় থেকে প্রয়োগ করি, কিভাবে হয়, সেটাই আমরা দেখালাম। তো এই আজকের পর্বটা তুমি রিয়েলাইজ করতে চেষ্টা করবে, এটা নিজের মাথা নিজেকে কাজ দিবে। তাহলে ওই যে একটা কথা বলে না, ব্রেইন স্টর্মিং, এই যে তোমাদের মস্তিষ্কের যে কি খেলা, মস্তিষ্কের বুদ্ধির যে খেলা, এই খেলায় তুমি অনেক জিতবে। তো তুমি যে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত দেখেছো, আসলে আজকের পর্বটা অনেক বড় ছিল। এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আগামী পর্বগুলিও তোমরা আমাদের সাথে থাকবে, এবং তোমাদের যদি আমাদের চ্যানেলের ম্যাথ বুঝানিটা যদি সত্যিই ভালো লাগে, আমি যে ম্যাথ বুঝাই সেটা যদি তুমি হৃদয়ঙ্গম করতে পারো, তাহলে অবশ্যই তুমি এটা আরেকজনকে খবর দিবে। এটা হলো তোমার প্রতি আমার প্রত্যাশা, যে আমি যদি ভালো পড়াই, এটা যদি তোমার সত্যিই কোনো উপকার হয়, এটা দয়া করে তুমি আরেকজনকে বলবে, যে আমার চ্যানেলটা যেন সে দেখে, সেও যেন উপকৃত হয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।